এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্লিজ। স্যার আমার আছে। হ্যাঁ বলো। স্যার আপনি যে লেখছেন না ওই যে পাওনাদার হিসাব ডেবিট হুম হুম পরে আবার লেখছেন বার্তা ওই যে প্রাপ্তি লেখছেন ওইটা হুম ক্রেডিট লেখছেন। আমি ফার্স্টে না ওই যে পাওনাদার হিসাব ডেবিট পরে দিছি ব্যাংক হিসাব ক্রেডিট, হুম বুঝছেন? তো হুম। কি সমস্যা হইব? তো আমরা এই যে এরকম একটা ছক করব, সাধারণ জাবেদা দাখিলের একটা ছক করব। তারিখ থাকবে, বিবরণ থাকবে, তারপর খতিয়ান পৃষ্ঠা থাকবে এবং এখানে ডেবিট টাকা ও ক্রেডিট টাকা থাকবে। বোঝা যাচ্ছে? লেখা কি দেখে বোঝা যাচ্ছে না? তো যদি আমরা এটা সাধারণ জাবেদা দাখিলা করি তাহলে কেমন হবে দেখো, আমরা সমাধান করি। তো এখানে আছে 2025 সাল, তাহলে আমরা এখানে 2025 সাল লিখব। 2025 সাল লিখব এখানে 2025 সাল। তারপর বলছে যে এপ্রিল মাসের 1 তারিখে। তো আমাদের এখানে যতগুলো লেনদেন আছে, আচ্ছা এখানে সাউন্ড করো না, কি ব্যাপার তোমরা আনমিউট না? তোমাদের তো মিউট করে দেওয়া লাগবে একবারে। সবার একটু সেন্স কাজ করতে হবে, যেমন হচ্ছে সেন্সটা কাজ করলে ভালো হবে। এই কারণে দেখো এখানে ক্লাস হচ্ছে, জুম অ্যাপে ক্লাস, তোমাকে দরকার ছিল মিউট করে রাখা, আমি রাখছি আনমিউট করে, যেন জায়গায় প্রশ্ন করতে পারো। সেখানে তোমরা করো কি, এটা অপব্যবহার করো। কেমন অপব্যবহার? দেখো না কথা বলতেছো সাইটে, কিংবা বাসায় বলে রাখবা, বাসায় গার্ডিয়ানদের বলে রাখবা যে আমার ক্লাস টাইমে ভুলেও কেউ সাউন্ড করবা না আশেপাশে, তাহলে তোমাদের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, আরেকজনের ডিস্টার্ব হওয়া, মনে করো আরেকজন এই কাজটা করলো, তোমারও কিন্তু খারাপ লাগবে, তাই না? তোমারও খারাপ লাগে, এই জন্য এগুলো নিজের বুঝতে হয় আর কি। হ্যাঁ, আরেকজনের দিয়ে। ওকে, দেখো এখানে যে কয়টা ঘর আছে, মানে যে কয়টা লেনদেন আছে, ততগুলো ঘর আমাদের এখানে দরকার। তো আমার এখানে আমি কয়েকটা করছি, মুছে আমি আবার এখানে লিখব। তো এপ্রিলের 1 তারিখ দেখো, এপ্রিলের 1 তারিখ প্রথমে, এপ্রিলের 1 তারিখের জন্য। তাহলে আমাকে এখন কি করতে হবে এখানে? এপ্রিলের 1 তারিখের জন্য, হ্যাঁ, লিখতে হবে এপ্রিল 1। এখানে আমি লিখব কি, এপ্রিল 1 লিখব, এপ্রিল 1। এপ্রিল 1 লেখার পর এখন আমাকে বাকি কাজ করতে হবে। সাধারণ জাবেদা দাখিলা যে প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি 8,000 টাকা। প্রাপ্য হিসাব মানে তুমি কোনো একজন ব্যক্তির কাছে টাকা পাও, তো সে হচ্ছে তোমার জন্য দেনাদার। সনাতন পদ্ধতিতে বলা হয় দেনাদার, আর আধুনিক পদ্ধতিতে সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব। তো তুমি এই প্রাপ্য হিসাব, এটা তোমার জন্য একটা সম্পদ, তার কাছে তুমি টাকা পাও তাদের কাছে। তো যখন সে তোমাকে চেক দিয়ে দিচ্ছে তখন কিন্তু তোমার হচ্ছে চেক দেওয়ার কারণে তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে। তো ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক তোমার জন্য নিশ্চয়ই একটা সম্পদ, তো তোমার সম্পদটা বৃদ্ধি পাবে। ব্যাংক নামক সম্পদটা কিন্তু তোমার বৃদ্ধি পাবে। এই ব্যাংক হচ্ছে তোমার জন্য একটা সম্পদ, বৃদ্ধি পাবে। আবার এই প্রাপ্য হিসাব তোমার জন্য একটা সম্পদ, কারণ সে ভবিষ্যতে তোমাকে সুবিধা দিত। যে ভবিষ্যতে সুবিধা দেয় সে হচ্ছে একটা সম্পদ। যেমন ব্যাংক ভবিষ্যতে সুবিধা দেবে, যেন ব্যাংক একটা সম্পদ, প্রাপ্য হিসাব সুবিধা দেবে, প্রাপ্য হিসাব একটা সম্পদ। তো এই সম্পদটা কমে যাবে, এই ব্যাংক সম্পদটা বৃদ্ধি পাবে, আর এই প্রাপ্য হিসাব সম্পদটা হ্রাস পাবে। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। তো যে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে সেটা ডেবিট, এজন্য আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখব। ডেবিটটা আমরা আগে লিখে থাকি, তাহলে আমরা এখানে লিখব কি, ব্যাংক হিসাব ডেবিট। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট। তারপর ব্যাংক হিসাব ডেবিট লেখার পর এবার আমরা লিখব হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। খেয়াল করো, প্রাপ্য হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো টাকার পরিমাণটা দেখো, টাকার পরিমাণটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। ওকে, এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই
তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। এপ্রিলের 1 তারিখ গেল, এখন হচ্ছে এপ্রিলের 3 তারিখ মারুফের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো। তো যখন তুমি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করবা, তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে। তুমি তার কাছ থেকে তো মুখে মুখে ঋণ নিচ্ছ না, নিশ্চয়ই তোমাকে সে টাকা দিচ্ছে। তো এই টাকাটা তোমার কাছে বৃদ্ধি পাবে। তো নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে, এজন্য নগদান হিসাব ডেবিট হবে। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে। আর অন্যদিকে তুমি নিচ্ছ কি, ঋণ নিচ্ছ। ঋণ হচ্ছে একটা দায়। তো এই ঋণ নামক দায়টা কিন্তু বৃদ্ধি পাবে। এজন্য আমরা লিখব কি, ঋণ হিসাব, ঋণ হিসাব, ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা 20,000 টাকা, তাহলে এখানে লিখবা 20,000 টাকা, 20,000 টাকা। তো এখানে জাবেদায় কিন্তু ব্যাখ্যা বাধ্যতামূলক, যেহেতু সাধারণ জাবেদা ব্যাখ্যা বাধ্যতামূলক। এই যে প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি, তাহলে তুমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি, সুন্দর মতো লিখে দাও এখানে। হ্যাঁ, প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি, তাহলেই হবে। এখানে লিখে দাও প্রাপ্য হিসাব হতে চেক প্রাপ্তি। এই ব্যাখ্যা তুমি কি লিখছো সেটা কেউ দেখবে না, মোটামুটি বুঝতে পারলেই হয়েছে। একদম অ্যাকুরেট কিছু একটা হতে হবে এমনটা কিন্তু না। সো এটা মাথায় রাখবা যে কোনো রকম একটু বুঝতে পারলে হয়েছে। হ্যাঁ, তার মানে এই না যে আবার তুমি ভুলটুল করে রাখবা। হ্যাঁ, তার মানে এই না যে তুমি ভুলটুল করে রেখে দিবা। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি বলো বলো। ওকে স্যার 8 নাম্বার জাবেদাটা আবার একটু বুঝান। এটা 8 নাম্বার না, এটা হচ্ছে এপ্রিলের 3 তারিখ। স্যার 3 তারিখ? হ্যাঁ, এখানে হচ্ছে এপ্রিলের 3 তারিখে। আচ্ছা, বোঝাচ্ছি। ওকে, তাহলে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ। দেখো, তুমি তোমার একজন মানে যার যে কোনো ব্যক্তি থেকে, সেটা ব্যাংক হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি ঋণ নিছো। তো ঋণ নিলে তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে। আর অন্যদিকে হচ্ছে ঋণ একটা দায়, সে টাকাটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এই দায়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে। এই জন্য দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সো নগদান হিসাব ডেবিট 20,000 আর ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা।
সো 3 তারিখের পর এবার 5 তারিখ। 5 তারিখ হচ্ছে, দেখো এপ্রিলের 5 তারিখ কি বলছে, বলছে আন্তঃফেরত 500 টাকা। ব্যাপারটা একটু ক্লিয়ার হও। আন্তঃফেরত মানে ফেরত আইছে। আন্তঃফেরত মানে কি, ফেরত আসছে। আচ্ছা কখন ফেরত আসে, যখন তুমি বিক্রি করবা তখন ফেরত আসবে, তাই না? বিক্রি করলেই তো ফেরতটা আসবে। তাহলে এই বিক্রয় ফেরত, আন্তঃফেরত মানে কি, বিক্রয় ফেরত। হ্যাঁ, এই আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, এটা মনে রাখবা, বিক্রয় ফেরত গেল একটা। এখন হচ্ছে তুমি যখন বিক্রি করছিলা তখন তুমি জাবেদা লিখছিলা কি, তখন তুমি জাবেদা লিখছিলা দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার দেনাদার কেন লিখবো, নগদ তো লিখতে পারতাম। আসলে ধরে নিবা পণ্য কখনো যদি ফেরত আসে তাহলে সেটা সেই লেনদেনটা বাকিতে হয়েছিল। যদি কখনো পণ্য ফেরত আসে তাহলে সেই লেনদেনটা বাকিতে হয়েছিল ধরে নিবা। তাহলে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এটাও নিশ্চয়ই বাকিতে হয়েছিল। তো তুমি যার কাছে বিক্রি করছিলা ওর কাছে বিক্রি করার ফলে তোমার দুটো জিনিস হয়েছিল। একটা হচ্ছে তোমার আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছিল, এই জন্য তুমি বিক্রয় হিসাব ক্রেডিট লিখছিলা। অন্যদিকে তুমি বাকিতে বিক্রি করছিলা, তোমার দেনাদার বৃদ্ধি পাইছিল, তোমার দেনাদার বৃদ্ধি পাইছিল, এই জন্য তুমি ডেবিট লিখছিলা। তাহলে এখন তুমি কি করবা, এই বিক্রয় তখন তোমার আয় বৃদ্ধি পাইছিল তাই ডেবিট লিখছিলা, এখন তুমি লিখবা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব, কারণ এখন তুমি তোমার আয় কমে যাচ্ছে তাই লিখবা বিক্রয় ফেরত হিসাব। বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে, এখন বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আগেরবার বিক্রয় হয়েছিল, আয় হয়েছিল তাই ক্রেডিট লিখছিলাম, এখন বিক্রয় ফেরত, এখন কি আয় কমে গেছে, আয় কমে গেলে ডেবিট হয়, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। অন্যদিকে দেখো তুমি যার কাছে বিক্রি করছিলে সে তো তোমার দেনাদার ছিল, দেনাদার তখন বৃদ্ধি পাইছিল, এখন কি দেনাদার বৃদ্ধি পাবে, এখন দেনাদারটা কমে যাবে, তার কাছে তো তুমি টাকা চাইতে পারবা না, এই জন্য হবে কি দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট, হ্যাঁ দেনাদার হিসাব ক্রেডিট। সো এখন তাহলে জাবেদাটা কি হবে, জাবেদাটা হবে হচ্ছে বিক্রয় বা আন্তঃফেরত হিসাব। আন্তঃফেরত হিসাব ডেবিট, কারণ আন্তঃফেরত বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হলে আয় কমে যায়, আয় কমে গেলে ডেবিট হয়। অন্যদিকে যে দেনাদার আমাকে ফেরত দিচ্ছে, আমি যার কাছে বিক্রি করছিলাম ফেরত দিচ্ছে, সে হচ্ছে আমার দেনাদার, দেনাদার নামক সম্পদ কমে যাবে, তার কাছে আমি আর টাকা চাইতে পারবো না, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট লিখতে পারো। দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট, কারণ সম্পদ কমে যাচ্ছে। ওকে, টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা ছিল, মেবি 500 টাকা। সেখানে ব্যাখ্যা তুমি লিখতে পারো কি, যে বিক্রয় ফেরত, হ্যাঁ বিক্রয় ফেরত লিখতে পারো, বিক্রয় ফেরত। ডান। এবার চলো পরেরটাতে কি আছে, 5-এর পরে হচ্ছে 8 তারিখ, এপ্রিলের 8 তারিখ। সো এপ্রিলের 8 তারিখে, এপ্রিলের 8 তারিখে কি আছে, পুরাতন আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র হচ্ছে তোমার জন্য একটা সম্পদ, তো যখন তুমি এই সম্পদটা বিক্রি করে দিবা এর বিনিময়ে তুমি কিছু টাকা পাবা, টাকা নগদ টাকা হচ্ছে তোমার জন্য একটা সম্পদ, নগদ টাকা তোমার জন্য একটা সম্পদ, এর জন্য নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে। আর তুমি কি বিক্রি করতেছো, আসবাবপত্র, এটা তোমার জন্য একটা সম্পদ ছিল, এটা তুমি ব্যবহার করতে আগে, এই সম্পদটা কমে যাচ্ছে, তাহলে এই সম্পদটা কমে যাচ্ছে এজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এখানে তুমি লিখবা কি, প্রথমে তুমি লিখবে নগদান হিসাব ডেবিট, ভুলেও কিন্তু বিক্রয় হিসাব লিখো না, কারণ এটা পণ্য না, এটা তোমার ব্যবহৃত জিনিস। নগদান হিসাব ডেবিট, ওকে নগদান হিসাব ডেবিট। তারপর হচ্ছে আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমি বলে দিচ্ছি একটা কথা, যে আমি ক্লাসে যা করাবো তা যদি তুমি ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে কিংবা 7 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমাকে সবগুলো ছবি পাঠাতে হবে আমি ক্লাসে যা করাচ্ছি। এটা যদি না করো তাহলে আজকের দিনটা হয়তো কোনো রকম করে ছাড় পাবা, নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু কঠোর ব্যবস্থা নিব। অর্থাৎ ক্লাস করা অবস্থায় কোনোভাবেই, অনেকে দেখলাম, একজন দেখলাম রাস্তার মধ্যে দাঁড়ায় ক্লাস করতেছে অন্ধকার পেছনে,
মানে ও শিওর যে ওই মানে বাজারে আশেপাশে বা কোথাও গেছে কোনো কাজে ক্যারাম ট্যারাম খেলতেছে, কোনোরকম করে মানে ক্লাসে অ্যাটেন্ড করে আছে। তো আমি বলে দিচ্ছি, ক্লাসই মানতে হবে। প্রত্যেকটা লেখায় যে আমি লিখতেছি বুঝে বুঝে তুলে নিবা, আমাকে এই ছবিটা পাঠাতে হবে, এই কাজটা প্রত্যেকের আইডি থেকে আমাকে আমার আইডিতে পাঠাতে হবে। আমি প্রত্যেকটা দেখব, যে পাঠাবে না তার জন্য ব্যবস্থা থাকবে শাস্তি, সেটা আমি একটু চিন্তা করি কী শাস্তি দেওয়া যায়, সেই শাস্তি আমি দেব। ওকে, এটা হচ্ছে কথা। সো মাথায় রেখো, দয়া করে আমার কাজ এই যখন যা করাবো সেটা আমাকে করে দিতে হবে। যেমন এখন যেটা করাচ্ছি এটা আমাকে ছবি, মানে তুমি যে খাতায় করতেছো বসে, ক্লাস শেষ হবে সাথে সাথে আমাকে পাঠিয়ে দিতে হবে যে স্যার আমি এগুলো তুলছি। এটা মাথায় রেখো। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। সো এখানে আমরা ব্যাখ্যা কী লিখব? নগদে আসবাবপত্র বিক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয়। ঠিক আছে, এটা লিখে দিবা, নগদে আসবাবপত্র বিক্রয়। এবং টাকার পরিমাণ হচ্ছে 2000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় করছিলাম 2000 টাকা। এই 2000 টাকা এখানে লিখে দিতে হবে। সো এখানে 2000 টাকা লিখে দাও, 2000 টাকা। ব্যাস, আমাদের প্রথম 4টা কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে পরের 4টায়। যদি কারো তোলা না হয়ে থাকে একটু তুলে নাও 1 মিনিটের মধ্যে, বা কোনো প্রশ্ন থাকলে এই 8টার মধ্যে কোনো 4টার মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কাইন্ডলি একটু প্রশ্নটা করে ফেলো প্লিজ। কারো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও কি না? আমি তো 10 তারিখে এখনো যাইনি। আমি কি 10 তারিখে গেছি? দেখো এই 4টার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ওটা তো এখন আমি যাইনি। এই যে 10 তারিখে আমি এখনো যাইনি, এটা বুঝাবো। আগে দেখো এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। শেষ, ডান, আমি মুছে দিচ্ছি। ক্লাস শেষ হয়ে গেলে 10 মিনিট বিরতি, তারপর আবার নতুন করে ক্লাস শুরু হবে। 10 মিনিট পরে আবার নতুন ক্লাস শুরু হবে, ঠিক আছে? ওই লিঙ্কেও ক্লিক করতে পারো, অথবা আমি নতুন করে লিঙ্ক দিয়ে দেব। ওকে, এবার আমরা পরেরটাতে যাই। দেখো, এরপরে আমরা যেটা সমাধান করব, 8 তারিখ পর্যন্ত আমাদের শেষ। 10, 12, 15, 18। 10, 12, 15, 18। 10 তারিখেরটা জানি অনেকেই বুঝবে না, তারপরেও বোঝার চেষ্টা করো। এটা ভবিষ্যতে আরও যখন আমি 10 অধ্যায় করাবো তখন এটা নিয়ে আরও একটু আলোচনা পাবা, তখন হয়তো এটা আরও ভালো বুঝতে পারবা। বলতেছে প্রাপ্য হিসাব 1000 টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের 1000 টাকা আদায়যোগ্য নয়। তো তোমার কাছে একটা ফান্ড আছে, সেই ফান্ডটা কিসের ফান্ড? সেই ফান্ডটা হচ্ছে তোমাকে যখন কোনো দেনাদার মানে তো বুঝো, তুমি যার কাছে টাকা পাবা সে হচ্ছে তোমার দেনাদার। তোমার প্রতিষ্ঠানে এমন 50-100 জন লোক আছে যাদের কাছে তুমি টাকা পাবা। তো এরকম লক্ষ লক্ষ টাকা যখন মানুষের কাছে পাবা, এর মধ্যে 2-1 জন তো থাকবে, 2-5 জন থাকবে যারা হয়তো মারা গেছে কেউ, কিংবা দুর্ঘটনা, কিংবা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া মানে তারা ব্যবসা করার সক্ষমতা নেই, এরকম থাকবে। তো যে এরকম থাকে তারা তো তোমাকে টাকা দিবে না। তুমি আদালতে মামলা করবা, মামলা করলে সে জিতে যাবে। কারণ ব্যবসার এটাও একটা নিয়ম যে দেনাদার দেউলিয়া হয়ে যাবে, সে দিতে পারবে না। তুমিও দেউলিয়া হয়ে গেলে আরেকজন এরকম করবে, তোমাকে ছেড়ে দিবে টাকা। ওকে, তো তোমাকে এই 1000 টাকা আর দিতে পারবে না। কে দিতে পারবে না? তোমার দেনাদার। এখানে বলছে দেনাদার বা প্রাপ্য হিসাব তোমাকে 1000 টাকা দিতে পারবে না। যদি না বুঝে এটা কিন্তু দ্বিতীয়বার বোঝানো সম্ভব না, এটা অনেক বড় প্রক্রিয়া। এজন্য ভিডিওটা দেখতে হবে, মানে রেকর্ড ভিডিওটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। তো এই জন্য মনোযোগের সাথে বুঝো। তো দেনাদারের এই টাকাটা তুমি পাবা না। তো এরকম প্রতি মাসে এরকম অনেক দেনাদার দেয় না, এজন্য তুমি কিছু টাকা সঞ্চয় করে রাখো। কি করে রাখো? সঞ্চয় করে রাখো।
সেটার নাম হচ্ছে কুরিন সঞ্চিতি। ওটার নাম কি? কুরিন সঞ্চিতি। জীবনে শুনছো কিনা জানি না, কুরিন সঞ্চিতি হচ্ছে সেটার নাম। বা এটার আরেকটা নাম আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই অনাদায়ী পাওনা সঞ্চিতি তোমার জন্য একটা তহবিল, এটা তুমি সঞ্চয় করে রাখছো। তোমার মনে করো 1 লক্ষ টাকা তুমি মানুষের কাছে পাও, সেখান থেকে তুমি হয়তো 10% বা 5%, 10% মনে করো তুমি এই তহবিলে রেখে দিছো। তো এই সঞ্চিতি তহবিলটা হচ্ছে একটা ক্রেডিট ফান্ড। হ্যাঁ, এটা হলো ক্রেডিট পাশে থাকে। কোথায় থাকে? ক্রেডিট পাশে। তাহলে এই সঞ্চিতি তহবিল তো ক্রেডিট। তো যখন একজন দেনাদার 1000 টাকা দিবে না, তখন কিন্তু তুমি এই তহবিল থেকে বাদ দিবা। কারণ তহবিল কেন করছো? কেউ যদি বলে যে আমি টাকা দিতে পারবো না, তখন তুমি এই সঞ্চিতি তহবিল থেকে ব্যবহার করবো এটা। তাহলে সঞ্চিতি তহবিলটা কি কমে গেল না? তো সঞ্চিতি তহবিল তো ক্রেডিট হয়, যেহেতু এখন কমে যাচ্ছে 1000 টাকা, তাই আমরা জাবেদা লিখবো হচ্ছে এই কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট। যদি কুরিন সঞ্চিতি তহবিলে যদি তুমি টাকা রাখো, তাহলে সেটা হবে সঞ্চিতি তহবিল ক্রেডিট। সঞ্চিতি তহবিল কি? ক্রেডিট। কিন্তু এখন তো তহবিল থেকে ওই যে একজন দেনাদার বলছে দিতে পারবে না। আমি শেষ করি, তারপর কথা বলো। আমি শেষ করার পর কথা বলো। তাহলে এই কুরিন সঞ্চিতি থেকে যখন তুমি টাকাটা নিয়ে ব্যবহার করতেছো, মানে একজন দেনাদার দিবে না, মানে এই তহবিল থেকে তুমি ব্যবহার করতেছো, তাহলে এই তহবিল কুরিন সঞ্চিতি তহবিল বা কুরিন সঞ্চিতি, এটা একটা হচ্ছে তোমার জন্য ক্রেডিট। তো এই সঞ্চিতিটা কমে যাবে, এজন্য কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট হবে। কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট হবে। নর্মালি কুরিন সঞ্চিতি ক্রেডিট, কিন্তু কুরিন সঞ্চিতি হিসাবে এখন ডেবিট হচ্ছে, কারণ আমি একজন দেনাদার দিবে না বলে ওখান থেকে আমি টাকাটা নিচ্ছি। এবার এই যে দেনাদার দিবে না টাকা, আমার এই সম্পদটা কমে গেল না? আমার সম্পদটা কি হলো? কমে গেল। দেনাদার নামক সম্পদটা কমে গেল, যার কাছে আমি টাকা পাইতাম। এই যে প্রাপ্য হিসাব নামক সম্পদটা কমে যাচ্ছে। এই সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, এজন্য আমি লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট। এটাকে লিখবা হচ্ছে কি বলছে যে প্রাপ্য হিসাবের 1000 টাকা আদায়যোগ্য নাই, তাহলে অনাদায়ী পাওনা অবলোপন করা হলো বা কুরিন অবলোপন করা হলো। সহজ ভাষায় লেখো কুরিন অবলোপন করা হলো। কুরিন অবলোপন করা হলো। কুরিন অবলোপন করা হলো। অবলোপন করা হলো। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করো। স্যার আমি বলি। হ্যাঁ বলো, তুমি প্রশ্ন থাকলে বলো, কিংবা কোনো কিছু বুঝো না এমন। স্যার আপনি যে কুরিন সঞ্চিতি দিয়েছেন, এটা কোন দ্বারা কুরিন সঞ্চিতি? এনে তো এখানে তো হইব অনাদায় পাওনা হিসাব। এই কথাটা আমি এই যে নিঃশ্বাস নিয়ে কথা বলতে হবে। এই কথাটা আমি আগেই বলেছি। কুরিন সঞ্চিতি অনাদায়ী পাওনা, কুরিন আর অনাদায়ী পাওনা একই কথা। কুরিন অনাদায়ী পাওনা একই কথা। সনাতন পদ্ধতিতে বলা হয় অনাদায়ী পাওনা, আধুনিক পদ্ধতিতে বলা হয় কুরিন। এটা আমি তো প্রথমে বলেছিলাম, তুমি খেয়াল করোনি। হ্যাঁ বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা স্যার। এখানে জায়গা ধরবে না, শোনো। এই এখানে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি, লেখি, তো ও জায়গা ধরবে? কত বড় লেখা দেখো তো। আর তোমরা এখন কি সুন্দর সিস্টেম, সব কিছু বুঝো, শর্টকাট চিন্তা করবার, যত সহজে অ্যান্সার করা যায় ভালো হবে এটারও। হ্যাঁ, আধুনিকটা নিবা। আচ্ছা বলো, দেখো তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরেক নাম হচ্ছে কুরিন সঞ্চিতি, অনাদায়ী পাওনার আরেক নাম কুরিন। এটা বলা থাকতে পারে আবার অনেক সময় দেনাদারের এত টাকা আদায়যোগ্য নয়, সেটাও কিন্তু ওই কুরিন বা অনাদায়ী পাওনাই বলা হয়। এরপর আসো 10 তারিখের পর হচ্ছে 12 তারিখে কি বলা আছে? ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 3000 টাকা। প্রদেয় বিল এটা এমন একটা বিল যেটা তুমি চাইলে ব্যাংকে যে ভাঙাতে পারবা, বা তোমাকে যদি কেউ কোনো বিল দেয়, তো যে দিবে তার জন্য এটা প্রদেয় বিল, আর তোমার জন্য এটা হচ্ছে প্রাপ্য বিল। তোমার কাছে তুমি যদি বিলটা পাও, তাহলে তুমি হচ্ছে প্রাপ্য বিল, আর তোমাকে যে দিবে সে হচ্ছে প্রদেয় বিল। এটা তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ, তুমি নিশ্চয়ই কাউকে একটা বিল দিয়েছিলে, তো এটা হচ্ছে প্রদেয় বিল। ভবিষ্যতে তোমাকে টাকা দিতে হবে তাকে। তো সে সেই বিলটা যে করছে কি, ব্যাংকে যে ভাঙাইছে।
ব্যাংকালারে যে বলছে ভাই আমার এই বিলের টাকা দিয়ে দেন, তো ওই বিলটা যখন ব্যাংকালারদের ওখানে যে ভাঙাইছে, ব্যাংক কী করছে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তাকে দিয়ে দিছে, তো তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু কমে যাবে। আর ব্যাংক হচ্ছে একটা সম্পদ, তাহলে ব্যাংক নামক এই সম্পদটা কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংক নামক সম্পদটা তো কমে যাবেই, আবার তোমার ক্ষেত্রে তোমার দায়টা কমে যাচ্ছে। তোমার দায়টা কি? এই যে প্রদেয় বিল একটা দায়, তুমি যাকে ভবিষ্যতে পরিশোধ করতে চেয়েছিলে, এই প্রদেয় বিল পরিশোধ করে দিছে ব্যাংক, তাহলে এই দায়টা কমে যাচ্ছে, এজন্য প্রদেয় বিল হিসাব ডেবিট। সো আমরা জাবেদা লিখব কি? প্রদেয় বিল হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারো। স্যার আমি বলি, প্রশ্ন করবা কি বলো? স্যার এইগুলা তো পারি, অন্যগুলা করান। তুমি পারো, আর আর সবাই কি পারে? স্যার সবাই বাড়ির কাজ করছে না, এটি ভালো লাগে না। না লাগলে অফ রাখো ক্লাস, আজকে অন্যদিন করবা। দেখো, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো। তারপর অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 7,000 টাকা। তো অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় 7,000 টাকা। তাহলে যদি অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হয়, এটা হচ্ছে একটা আসবাবপত্র। তো এই আসবাবপত্র বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানে, এজন্য আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আর তুমি অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করতেছো, তোমার কাছে যে নগদ টাকা ছিল সেটা কমে যাবে, নগদ টাকা নামক সম্পদ, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। ক্রেডিট হবে কত টাকা? 7,000 টাকা। মাইমুনা আছো? হ্যাঁ স্যার আছি। রাগ করলা? না স্যার, আপনি ডায়লগ দেন নাকি? শোনো, আমি বলি, এখানে এখানে এতজন স্টুডেন্ট, তো প্রত্যেকেরই সমস্যা, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এখন এই জাবেদা অধ্যায় তো অনেকেই পারে, তো এই চিন্তা করা যাবে না, আর এটা বলাও যাবে না, বলাও ঠিক হবে না। ব্যাপারটা হচ্ছে এমন, তুমি তুমি পারো না, তারপরে এমন নতুন কিছু আসতেও পারে যেটা হয়তো তোমার জানা নেই। তো এমন হইতে পারে, এটা আসলে এমন না যে স্যার তোমাকে পার্সোনালি পড়াচ্ছি। যদি এমন হইতো তাহলে আমি নিজেই শুধু শুধু এত কথা বলার দরকার ছিল আর এত বোঝানোর দরকার ছিল, এটা তো পারতাই, বুঝছো? তো এই জন্য আর কি। আবার বললো না স্যারে এমনি কইলো কির লেগা, ব্যাপারটা হচ্ছে এটা সবার জন্য আর কি। হ্যাঁ, সবাই, অনেকে আছে অনেক দুর্বল, অনেকে আছে অনেক দুর্বল, অনেকেই মানে এগুলো জানেই না, আর আর জানে না বলেই ভর্তি হয়েছে, কথা বুঝছো? জানে না এই জন্যই ভর্তি হয়েছে। কমেন্ট বক্সে একজন লিখছে হ্যাঁ। বেশি কথা ভালো না স্যার, আমার যেটা হ্যাঁ, পারি ওইটা, আমার যেটা মনে আচ্ছা থাক, আর কথা বললো না। যেটা পারি এর জন্য আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তোমাকে তো আচ্ছা, ওরা যে যাই বলুক, আমি তো ধন্যবাদ দেই যে যা প্রশ্ন করে কথা বলে, ক্লাসে প্রশ্ন করলে কথা বললে এটা তো ভালো, খারাপ না। সো এটা থাকতেই পারে। এই যে এই যে বেশি প্রশ্ন করি আমি, পরে সবার থ্যাংক ইউ। থেকে বেশি কিছু জিজ্ঞেস করলে আচ্ছা, আর থাক। আমি আর কেউ তো দেয় না। আচ্ছা আচ্ছা, বুঝছি। করার মানে কি? আচ্ছা, বুঝছি, আর আর বলতে হবে না, এটা তোমার হয়ে আমি বলে দিচ্ছি আর কি। কেউ কমেন্ট করো না আপাতত, হ্যাঁ? আচ্ছা, ওকে, দেখো, মানে রিলিভেন্ট কথা বলবা তাহলে ভালো হবে আরও। এটা খুবই ভালো যে তুমি কথা বলো, সেটা আমিও নিজেও বলি। তো আর আমি তো আরও রাগ করি বরং, যে কেউ যদি ক্লাসে কথা না বলে প্রশ্ন করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে শিখতে পারবা।
দেখো শোনো, হিসাব বিজ্ঞান সাবজেক্টে এমন যে পেঁচানো, হ্যাঁ, এটা তুমি যত বেশি পেঁচাতে পারবা, যত বেশি তুমি জিজ্ঞাসা করতে পারবা, ততই তোমার অনেক কিছু জানতে পারবা। বিনিয়োগের সুদ আদায় হলো 1000 টাকা। তো যখন তুমি বিনিয়োগের সুদ আদায় করবা, এটার ব্যাখ্যাটা হবে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়। ওকে, তারপর 18 তারিখে বিনিয়োগের সুদ আদায়। তুমি কোনো একটা প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যাংকে কিংবা কোনো কোম্পানিতে বিনিয়োগ করছো, যে টাকাটা বিনিয়োগ করবা সেই টাকার উপর তোমাকে কিছু সুদ দেওয়া হবে। তো এটা হচ্ছে বিনিয়োগের সুদ আয়, এটা একটা। সো এটা তোমার জন্য আয়, যেহেতু আয় হলে ক্রেডিট হয়, তো আমরা লিখব কি বিনিয়োগের সুদ আয়, বিনিয়োগের সুদ আয়, ও স্যার, এটা হচ্ছে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর তুমি টাকাটা নগদে পাচ্ছ, এজন্য তোমার জন্য নগদ। আজ আমি পড়ানোর মধ্যে কোনো কথা বলবো না প্লিজ। নগদান হিসাব, এটা কতবার বলছি বলো তো যে আমার পড়ানোর মধ্যে কথা বলবো না, তাহলে আমি কি কথা মানে পড়ানো ভেঙে তোমার সাথে কথা বলবো? নগদান হিসাব ডেবিট। সো নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ আয় ক্রেডিট। তাহলে এইখানে জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ আয় ক্রেডিট বা সুদ আয় ক্রেডিট। কত টাকা? সুদ আয় ক্রেডিট হচ্ছে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। ওকে, তাহলে এই হচ্ছে 18 তারিখ পর্যন্ত ডান। এই 18 তারিখের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্লিজ জানাও, আমাকে একটু বলো। না স্যার নাই। তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি এই যে ক্লাস শেষ হলেই আমি এটা ছবি তুলে আমাকে পাঠাতে হবে 10 মিনিটের মধ্যে। কোনো এক্সকিউজ চলবে না। যারা হ্যাঁ যারা করছো ভালো, তাহলে ওই যে খাতায় করছো ওইটা টিক দিবা। আর আপনি না পাঠাইছি। কোনো এক্সকিউজ চলবে না, মানে ওই যে খাতায় সমাধান করছো ওই খাতায় টিক দিতে হবে। তুমি জানো তো তোমার আজকে ক্লাস আছে, তাহলে তুমি যেখানে বেড়াইতে যাওয়া, যেখানে যাও খাতাপত্র নিয়ে যাওয়া। ছোটোকালে বস্তা ভরে বই নিয়ে যাইতাম গ্রামে, পড়তাম না তো কী হয়েছে। ওকে, দেখো তারপর 18 তারিখের পর হচ্ছে 20 তারিখ। আচ্ছা আর কথা বলো না, 20 তারিখ, 22, 25, 30, 20, 22, 25, 30 এখন আমরা সমাধান করব। 20, 22, 25 এবং 30। দেখো 20 তারিখের লেনদেনটা খেয়াল করো। প্রাপ্য কমিশন 600 টাকা। তুমি কাজ করেছো কমিশনে, তো সেখান থেকে তুমি কমিশন পাচ্ছ, এটা তোমার জন্য একটা আয়। কমিশন হচ্ছে একটা আয়, কমিশন একটা আয়। সো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর তুমি টাকাটা এখনো পাওনি, এজন্য ওখানে বলা আছে প্রাপ্য। তো যে কোনো আয় যদি প্রাপ্য থাকে, মানে অনাদায়ী থাকে বা বকেয়া থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সম্পদ। এজন্য প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ডেবিট। সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট হয়েছে। তাহলে লিখব কি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, আর হচ্ছে কমিশন আয় ক্রেডিট, দেন এটা হচ্ছে 600 টাকা, 600 টাকা ডেবিটের পাশে, ক্রেডিট পাশে 600 টাকা। আমরা লিখব প্রাপ্য কমিশন বা অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন লিখে দিতে পারো। ওকে, তারপর 22 তারিখ ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে যদি শুধু উত্তোলন থাকলে ধরে নিবা এটা মালিক উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে। শুধু উত্তোলন মানে হচ্ছে মালিক নিছে, এটা মালিক নিছে। শুধু উত্তোলন লেখা আছে কিছু টাকা, এটা মালিক নিছে। আর যদি বলা থাকে ব্যাংক হতে উত্তোলন, তার মানে এই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা, এটা একটা সম্পদ ছিল, সেই সম্পদটা তুমি প্রতিষ্ঠানে নিয়ে আসছো।
তো প্রতিষ্ঠানে তোমার নগদ টাকা বৃদ্ধি পাবে, এজন্য তুমি লিখবা নগদান হিসাব ডেবিট। নগদ টাকা বৃদ্ধি পাবে তাই লিখবা নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে তোমার ব্যাংকের টাকা কমে যাবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। সো একটা সম্পদ বাড়তেছে, একটা সম্পদ কমে যাচ্ছে। এখানে 4,000 টাকা, ডেবিট পাশে 4,000, ক্রেডিট পাশে 4,000। তারপর ডিসেম্বরের 25 তারিখে প্রদেয় হিসাবে প্রদেয় হিসাব চেকে পরিশোধ 6,500 টাকা, বাট্টার প্রাপ্তি 500 টাকা। খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু দেখো সবাই। যারা পারো তারাও দেখো, আর ক্লিয়ার হতে পারবা। যারা পারো না তারা তো দেখবাই। তোমার কাছে একজন টাকা পাইতো, সে হচ্ছে তোমার পাওনাদার। বুঝো, তোমার কাছে একজন টাকা পায়, সে হচ্ছে তোমার পাওনাদার। কত টাকা পায়? 7,000 টাকা পায়। তো তুমি এই পাওনাদার 7,000 টাকা তাকে পরিশোধ করে দিছো। তো তাকে যদি তুমি পরিশোধ করে দাও, তাহলে তোমার পাওনাদার নামক এই দায়টা কিন্তু কমে যাবে। তো দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে। পাওনাদার হিসাব ডেবিট হবে। পাওনাদার হিসাব ডেবিট হবে। তারপর তুমি টাকাটা কিভাবে দিচ্ছ? তুমি তোমার নগদ টাকা চেকের মাধ্যমে দিচ্ছ টাকাটা। তাহলে চেকের মাধ্যমে যখন দিচ্ছ, তখন কিন্তু তোমার এই 7,000 টাকা তুমি চেকের মাধ্যমে দিচ্ছ। কত টাকা? 6,500 টাকা চেকের মাধ্যমে দিচ্ছ। তাহলে তোমার ব্যাংকের টাকা কমে যাবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট মানে তোমার থেকে চলে যাচ্ছে কত? তুমি দিচ্ছ কত? 6,500 টাকা। তোমার পকেট থেকে চলে যাচ্ছে 6,500 টাকা, তোমার ব্যাংক থেকে চলে যাচ্ছে 6,500, কিন্তু সে তো তোমার কাছে পাইতো 7,000। তাহলে বাকি যে 500 টাকা, মানে এই যে 500 টাকা সে তোমাকে ছাড় দিছে, এইটা হচ্ছে তোমার জন্য একটা আয়। এটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। তাহলে বাট্টা প্রাপ্তি একটা আয়, আয় বৃদ্ধি পাচ্ছে এখানে, এজন্য ক্রেডিট। সো লিখবা বাট্টা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। প্রাপ্ত বাট্টা ক্রেডিট। কত টাকা? 500 টাকা। তো ডেবিট পাশে তাহলে পাওনাদার হিসাব ডেবিট 7,000 টাকা, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট 500 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 6,500 টাকা। এটাকে বলা হয় নগদ বাট্টা। আমি বলেছিলাম বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, কারবারি বাট্টা। কারবারি বাট্টার আরেক নাম হচ্ছে ব্যবসায়িক বাট্টা, যেটাকে আমরা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা নামে চিনে থাকি। এটা আমরা যেখানে পাবো সেখান থেকে বাদ দিয়ে দেব, এটা আমরা কখনো হিসাবে রাখবো না। আর নগদ বাট্টা, এটা আমরা হিসাবে রাখবো। এই যেমন নগদ বাট্টা হচ্ছে প্রাপ্ত বাট্টা, এটা একটা নগদ বাট্টা। সেই নগদ টাকা পাওয়ার জন্য আমাকে 500 টাকা ছাড় দিছে। আবার হচ্ছে যেমন প্রদত্ত বাট্টা হচ্ছে আমার জন্য একটা ব্যয়, আমি কারো কাছ থেকে টাকা পাওয়ার জন্য নগদে তাকে আমি ছাড় দিয়ে দিতাম। তারপর দেখো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্লিজ। স্যার আমার আছে। হ্যাঁ বলো। স্যার আপনি যে লেখছেন না, ওই যে পাওনাদার হিসাব ডেবিট, আবার লেখছেন বার্তা, ওই যে প্রাপ্তি লেখছেন, ওইটা ক্রেডিট লেখছেন। আমি ফার্স্টে না ওই যে পাওনাদার হিসাব ডেবিট, পরে দিছি ব্যাংক হিসাব ক্রেডিট, বুঝছেন? তো কি সমস্যা হইব? না কোনো সমস্যা, লাস্টে হচ্ছে বার্তা। না সমস্যা নাই, দুটোই তো ক্রেডিট, এর জন্য তুমি যেটা ইচ্ছা সেটা দাও, ওটা ব্যাপার না। দুটোই তো ক্রেডিট, একটা আগে পরে ওইটা কিছু না। কিন্তু এই স্যার ডেবিটের জায়গায় আপনি না বলছিলেন আমাকে নিয়ে কিছু বলবো না, দেখেন কমেন্ট বক্সটা চেক। আচ্ছা ওইটা তুমি আচ্ছা তুমি, আমি বলি, তুমি শোনো, তুমি কমেন্ট বক্সে যাইও না, তাহলে তা তুমি দেখতে পাবা না। তুমি কমেন্টে যাচ্ছ কেন? ওদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। এই যে উল্টাপাল্টা লিখতেছো, রাখো। আমি সব ওপেন করে দিব এখন, এইখানে দেখাবো সবাই। কি হয়েছে বলো, কে বলবা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো তুমি একটা জীবনে একটা ভালো কথা বলছো, দেখি। স্যার এটা আরেকবার বুঝায় দেন তো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। থ্যাংক ইউ। তোমাদের জীবন আরো সুখের হোক। ওকে, কোনটা বুঝে দিতে বললা? কে যেন বললা, একটু বলো তো আবার। স্যার 25 নাম্বারটা আরেকবার বুঝায় দেন। ওকে, তাহলে 25 নাম্বারটা হচ্ছে তোমার কাছে কেউ টাকা পায়, অর্থাৎ সে হচ্ছে তোমার পাওনাদার। যে তোমার কাছে টাকা পায় সেও তোমার জন্য একটা পাওনাদার।
তো যখন তুমি এই পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছ, সে তোমার কাছে 7,000 টাকা পাইতো। তো যখন তাকে পরিশোধ করে দিচ্ছ, সে ডেবিট হবে। কেন ডেবিট হবে? কারণ পাওনাদার নামক দায় কমে গেলে ডেবিট হয়। সে কিন্তু তোমার কাছে আর টাকা চাবে না, এই 7,000 টাকা সে চাবে না। আমি কিভাবে বুঝলাম 7,000 টাকা পাবে? কারণ তুমি তাকে দিছো 6,500 টাকা, সে তোমার ছাড় দিছে 500 টাকা, তাহলে সে আসলে পাইতো তোমার কাছে 7,000, তাই না? 7,000, আর তুমি তাকে দিচ্ছ 6,500, সে তোমার ছাড় দিচ্ছে 500 টাকা। এই যে ছাড়টা পাইছো, বাট্টা প্রাপ্তি, এটা তোমার জন্য একটা আয়। তো আয়টা বাড়লো না, হুট করে 500 টাকা আয় বেড়ে গেল না? এই কারণে এই বাট্টা প্রাপ্তি একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এই জন্য প্রাপ্ত বাট্টা লিখব, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। কত টাকা? 500 টাকা। তারপরে দেখো, এখন যদি হচ্ছে বাট্টা পাও 500 টাকা, সে তোমার কাছে পাইতো 7,000, তাহলে তুমি তাকে আসলে কত টাকা দিয়ে পরিশোধ করতেছো? তাকে কিন্তু তুমি দিচ্ছ হচ্ছে 6,500 টাকা। এই টাকাটা তুমি কিভাবে দিচ্ছ? ব্যাংকের মাধ্যমে। তাহলে তোমার ব্যাংকের টাকা কমে যাবে। এর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 6,500 টাকা। এই 6,500 টাকা তোমার ব্যাংক নামক সম্পদ থেকে কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 6,500 টাকা। আরও ক্লিয়ার না হলে বলতে পারো, সমস্যা নেই, আমি আসি, বলো। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। তারপর আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 800 টাকা। দেখো, এটা লিখিনি এখনো, এটা লিখে নেই, রাখো। এটা হচ্ছে তাহলে হবে কি, পাওনাদার হিসাব ডেবিট 7,000 টাকা, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট 500 টাকা, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে তোমার আরে কোথায় লিখলাম এটা, এই পাশে হবে, ক্রেডিট পাশে হবে। আর 6,500 টাকা হচ্ছে ব্যাংকের টাকা কমে যাবে। এখানে ব্যাখ্যা লিখে দিবা যে পাওনাদারকে পরিশোধ এবং বাট্টা প্রাপ্তি। ওকে, তারপরে পরেরটাতে যাই আমরা। আসবাবপত্রের অবচয় ধার্য করতে হবে 800 টাকা 30 তারিখে। তো আসবাবপত্রের অবচয়, এই অবচয় হচ্ছে একটা খরচ। অবচয়ের আরেক নাম হচ্ছে অবলোপন, যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে অবলোপন ব্যবহার করি, যে জিনিসটা আমরা মেয়াদে ব্যবহার করে থাকি। যেমন তুমি কারো কাছ থেকে জমি বন্ধক নিছো, ওইটা 10 বছর মেয়াদ, তার মানে ওই 10 বছরে কিন্তু জমির কখনো কমে না, মানে জমি কখনো অবচয় হয় না, ওইটার মেয়াদ কমে কিন্তু অবচয় হয় না, এজন্য এটাকে বলা হয় অবলোপন। ঠিক আছে? আর যে জিনিসগুলো ব্যবহারের কারণে ওর মূল্য কমে যায়, জমি কি ব্যবহার করলে মূল্য কমে না, কিন্তু কিছু জিনিস আছে যেটা ব্যবহার করলে মূল্য কমে যায়, যেমন আসবাবপত্র, ঘরের ফার্নিচার, দালানকোঠা, এগুলো হচ্ছে অবচয় হতে পারে। হ্যাঁ, এই জন্য তো এটাকে বলা হয় অবচয়। অবচয় হচ্ছে একটা খরচ। তো এই অবচয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। অবচয় খরচ, এই খরচটা বৃদ্ধি পেলে ডেবিট হয়। ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ডেবিট হচ্ছে। আচ্ছা, আর এই অবচয়টা আসলে প্রতিষ্ঠান থেকে চলে যায় না, এটা এক জায়গায় রেখে দিতে হয়, সঞ্চয় করে রাখতে হয়। এই জন্য এর জাবেদা লিখতে হয় অবচয় সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি আর প্রদবিলের বাট্টা সঞ্চিতি ডেবিট। তো এই অবচয় সঞ্চিতিটা হবে ক্রেডিট। এই জাবেদাটা অনেকেই মুখস্থ করে রাখতে বলে, তাতে করে সুবিধা হয়, বোঝার চেয়ে মুখস্থ করলেই সুবিধা হয় মনে হয় অনেকের জন্য। এটার আরেক নাম আছে পুঞ্জীভূত অবচয়। তুমি চাইলে পুঞ্জীভূত অবচয় ব্যবহার করতে পারো। তোমার বইয়ের মধ্যে দেখবা বেশিরভাগ জায়গায় পুঞ্জীভূত অবচয়টাই দেওয়া, পুঞ্জীভূত অবচয়। সো এটা হচ্ছে অবচয় সঞ্চিতি। তুমি এটা তোর এমন না যে খরচ হয়েছে পকেট থেকে চলে গেছে টাকাটা, সেরকম না, খরচ হয়েছে অদৃশ্যমান, দেখতে পাও নাই, এজন্য এটার টাকাটা তোমাকে প্রতি মাসে হিসাব করে একটা ফান্ড রেখে দিতে হবে। খরচ হিসেবেই চিন্তা করবো যে এটা প্রতিষ্ঠানে নাই, এটা চলে গেছে, এরকম চিন্তা করব। এটা অন কাইন্ড অফ কি, অন কাইন্ড অফ এটাকে বলতে পারো যে হচ্ছে বিপরীত সম্পদ, সম্পদের পরিমাণকে কমায় দেয় এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা। এটাকে কি বলা হয়? বিপরীত সম্পদ। তোমার যে আসবাবপত্র বা যে মেশিন আছে সেটার সম্পদটা কমাই দেবে ও। সো এটা জাবেদাটা তুমি মনে রাখতে পারো, চাইলে বুঝে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো। তাহলে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সেখানে লেখো অবচয় হিসাব
ডেবিট, আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। সো কত টাকা অবচয় সঞ্চিতি? 800 টাকা। 800 টাকা ডেবিট, 800 টাকা ক্রেডিট। সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করে ফেলো, আমি উত্তর দিতে রাজি আছি। স্যার আরেকবার বুঝায় দেন। আচ্ছা, তুমি আমার সাথে একটু ওপেনলি কথা বলো, একটু আনমিউট করো, তাহলে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তাহলে বাকিরাও বুঝতে পারবে। আচ্ছা বলো তো, অবচয়টা কি একটা আয়, ব্যয়, দায় নাকি সম্পদ? স্যার অবচয় একটা খরচ। খরচ। তুমি যত বেশি অবচয় ধরবা তোমার সম্পদের উপর, তত তোমার এই খরচটা বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এজন্য অবচয় হিসাব কি হবে? ডেবিট হবে, ডেবিট। কারণ যে খরচ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই অবচয় খরচটা কি তুমি হাতে করে কাউকে দিয়ে দিচ্ছ বা প্রতিষ্ঠান থেকে নিজে নিজে চলে যাচ্ছে এমন, নাকি খরচ ধরতেছি কিন্তু ওটা প্রতিষ্ঠানে থাকতেছে? স্যার এটা ব্যবহার করতে করতে এটার মূল্য ধীরে ধীরে হ্রাস পায়। হ্রাস পাবে, মানে তোমার সম্পদটা কমাই দেবে, তাই না? তোমার সম্পদটাকে কমাই দেবে। সো এই জন্য এটা আমরা জাস্ট সঞ্চয় করে রেখে দিচ্ছি, যে নির্দিষ্ট সময় পরে আমরা সম্পদ থেকে এটা বাদ দিয়ে দেব। এই যে সঞ্চয় করে রাখতেছি অবচয়টা, এই জন্য অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটাকে বলা হয় বিপরীত সম্পদ, কারণ তোমার ওই আসবাবপত্র বা যে কোনো সম্পদটাকে কমাই দেবে। ওকে, আর কেউ আসো বুঝুনি বা কোনো প্রবলেম আছে, কমপ্লেন আছে এগুলোর উপরে? স্যার না, কালকের বাড়ির কাজ দেন। হ্যাঁ দিচ্ছি। আগামী কালকের বাড়ির কাজ হচ্ছে এই যে চালানের ছক, দেখো এটা পেজ নাম্বার, একটু দাগায় নাও। তারপরে এই যে ক্রয় জাবেদার ছক আছে এখানে, সবাই একটু দাগে নাও। চালানের ছক, ক্রয় জাবেদার ছক, তারপরে আছে বিক্রয় জাবেদার ছক আছে, তারপরে হচ্ছে বিক্রয় জাবেদার ছক। আমরা পরের দিন হচ্ছে সরাসরি অধ্যায়ের অঙ্কে যাব। সো যদি পারো এই যে এই কাজটা করে ফেলো, 76 পৃষ্ঠার এই কাজগুলো সম্ভব হলে, আর না হলে থাক, এটা আমরা অধ্যায়ের অঙ্ক করলেই হবে এখান থেকে না করলেও। এই যে ডেবিট নোট, তারপরে ক্রয় ফেরত জাবেদা, এটা করবা। তারপরে ক্রেডিট নোট, দেন বিক্রয় ফেরত জাবেদা, তারপরে এগুলো হচ্ছে একটু শিখে রাখবা। সো আচ্ছা দেখো তো, জাবেদার মাধ্যমে আমরা কি পাই? জাবেদার মাধ্যমে কোনটি নিশ্চিত হওয়া যায়? নির্ভুল ফলাফল, হিসাবের গাণিতিক শুদ্ধতা, দ্বৈত সত্তার প্রয়োগ, নাকি প্রত্যাশিত মুনাফা অর্জন করা যায়? আমরা জাবেদা করি কেন? নিশ্চয়ই ফলাফল যেন নির্ভুল হয়। এখানে উপরে লেখা আছে, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই এবং সহকারী বই। এটা খতিয়ানকে, মানে খতিয়ান হচ্ছে স্থায়ী বই, খতিয়ানকে সাহায্য করে সে। তারপর জাবেদা থেকে আমরা কি কি জানতে পারি? মোট লেনদেনের সংখ্যা কয়টা সেটা জানা যাবে, সম্ভব হবে। মোট অর্থের পরিমাণ, এটাও কিন্তু জানা যায়। তারপরে লেনদেন সংগঠিত হওয়ার কারণ, কি কারণে লেনদেন সংগঠিত হয়েছে ব্যাখ্যার মধ্যে লেখা থাকে। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটি? প্রকৃত জাবেদা কোনটা সেটা আগে দেখো, তারপরে এই যে আন্তঃফেরত যেটা, তারপরে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় বাকিতে পণ্য ক্রয়, শুধু বাকিতে পণ্য ক্রয়। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা? বিক্রয় ফেরত জাবেদা কেন আমরা করে থাকি? ডেবিট নোট যখন আমরা তৈরি করি সেখান থেকে আমরা বিক্রয় ফেরত জাবেদাটা করে ফেলি। কোন দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় হিসাব বন্ধ করা হয়? সেটা আমি বলেছিলাম যে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবটা বন্ধ করি। কোনটা ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে? কম্পিউটার একটা অফিস সরঞ্জাম, এজন্য কম্পিউটার ক্রয় করলে অফিস সরঞ্জাম হবে। স্টাপলার কিনলে আমরা সেটাকে বলবো সাপ্লাইজ। পেপার ওয়েট কিনলে এটা হচ্ছে একটা মেশিন বলা যায়, আর আলমারি হচ্ছে আসবাবপত্র। তারপরে এভাবে আর কি দেখো জাবেদাগুলো এখানে আছে। কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে। তো বেতন যদি অপরিশোধিত হয় তাকে তো টাকাটা দিতে হবে। তো এটা হচ্ছে প্রথম কথা হলো, বেতন হচ্ছে একটা ব্যয়, আর যখন যেহেতু এটা দেই নাই তাহলে বকেয়া বেতন। সো বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, যেটা গ নাম্বারে দেখতে পাচ্ছ। দেন দেখো হচ্ছে তোমার 2 লক্ষ টাকা জমি বিক্রয় করে, তার সাবিন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে।
তাহলে এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের প্রথমে সম্পদ এবং দায় যদি চিন্তা করো, সম্পদ থেকে দায় বাদ দিয়ে দাও। জমি বিক্রয় করে 2 লক্ষ টাকা এবং তার সাবিন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। তাহলে সে আসলে সম্পদ নিছে কিন্তু 2 লাখ টাকা, আর ঋণের টাকা একবার নগদের সাথে যোগ করে দাও, তাহলে কি হবে? মানে এখানে সম্পদ হবে 2টা, একটা হচ্ছে নগদ হচ্ছে তোমার 2 লক্ষ, আর হচ্ছে তোমার 2 লক্ষ টাকা নগদ, আর এই যে ঋণ নিছে এটা হচ্ছে তোমার টাকাটা ব্যাংকে পাবা, হ্যাঁ, এই জন্য ব্যাংকে 1 লক্ষ টাকা পাবা। তো ব্যাংকে এটা একটা সম্পদ। আবার যদি বলি ব্যাংক ঋণ, এটা হচ্ছে একটা দায়, কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে এই সম্পদ হচ্ছে টোটাল কয়টা হলো? 2টা, 2 লক্ষ আর 1 লক্ষ 3 লক্ষ, এখান থেকে ব্যাংক ঋণের 1 লক্ষ বাদ দেওয়া, অর্থাৎ আলটিমেটলি আমাদের থাকতেছে সেই 2 লক্ষ টাকাই। সো তুমি ঋণের টাকাটা ইনক্লুড না করে চিন্তাও করতে পারো, আবার ভাবতে পারো ঋণের টাকাটা আমি নগদের সাথে যোগ করে দিব আর বাদ দিয়ে দিব। 5 তারিখে লেনদেনটি কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হবে? 5 তারিখে কি করছে উনি? 5 তারিখে 40,000 টাকার আসবাবপত্র নগদে ক্রয় করছে। সো আসবাবপত্র ক্রয় করলে আমরা সেটা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে পারি। 10 তারিখের লেনদেনটির সঠিক জাবেদা, 10 তারিখে কি করছে উনি? 10 তারিখে জনাব মাসুদের নিকট 30,000 টাকার পণ্য বিক্রয় করছেন। মাসুদ নাম আছে, জন্য নগদান হিসাব আসতেছে না, এখানে হবে হচ্ছে খেয়াল করো কি করছে উনি, তাহলে মাসুদের নিকট পণ্য বিক্রি করছে, তো এখানে বিক্রয় একটা আয় আর দিনাদার নামক সম্পদ বৃদ্ধি পাইছে। সো দিনাদার হিসাব ডেবিট, মাসুদ দিনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। সো আমরা লিখতে পারি মাসুদ বিক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, মাসুদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে 15 তারিখে লেনদেনের উৎস দলিল কোনটা সেটা দেখো, এখানে হয়তো ডেবিট বা ক্রেডিট নোট হবে, যেহেতু বাকিতে পণ্য ফেরত প্রদান করছে। তারপরে আছে কি সৃজনশীল, তো আমরা নেক্সট ডে ইনশাল্লাহ সৃজনশীল করব। তার আগে আমাকে ওই সবগুলো করে সবাই ছবি তুলে পাঠিয়ে দিবে আশা রাখি। সো আজকের ক্লাস সম্পর্কে কোনো কমপ্লেন মতামত কিছু থাকলে আমাকে জানাও। আছে আর আজকের ক্লাস সম্পর্কে কোনো কমপ্লেন কিংবা মতামত থাকলে আমাকে জানাতে পারো। কারণ নাই, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। কালকের ক্লাসে ইনশাল্লাহ ঠিক সময় মতো সবাই উপস্থিত থাকবে, বাড়ির কাজগুলো করে ফেলবে। আর আগামী ক্লাস থেকে আমি বলে দিচ্ছি, আজকে এটা অ্যাপ্লাই হবে না। আগামীকালকে যদি কেউ নোট না করে, মানে ক্লাসে নোট করতে হবে, দেন সেটা আমাকে ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে জমা দিতে হবে। যারা জমা দেবে না তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ পানিশমেন্ট সেটা আমি দিয়ে দেব। ঠিক আছে, কি পানিশমেন্ট পাবা সেটা আমি দিয়ে দেব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।